হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফের আরো একবার এসএলএসটি সেকেন্ড এসএলএসটি 2025-এর গেজেট নিয়ে কিন্তু উঠতে চলেছে মামলা, এবং সৌমেন সেন স্যারের ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস সৌমেন সেন স্যারের ডিভিশন বেঞ্চে এই মামলার আজকে শুনানি হতে চলেছে। কেন এই মামলাটার শুনানি হতে চলেছে ডিভিশন বেঞ্চে, কেন এলো, তার কারণ গতদিন সিঙ্গেল বেঞ্চের রায়ে সন্তুষ্ট হননি যারা মামলাকারী ছিলেন তারা, বিশেষ করে ওয়েটিং লিস্টে যারা ছিলেন 2016 সেই সকল মামলাকারীরা। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরীক্ষাটা কি আদৌ ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে, এটা নিয়ে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটরা তারাও কিন্তু এখন বলতে গেলে ফ্রেশার হয়ে গেছে, এবং যারা বর্তমানে নতুন ক্যান্ডিডেট ফ্রেশার তারাও কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট। আলটিমেটলি এই যে গেজেট ছিল বা এই পুরো পরীক্ষার যে পদ্ধতি যেভাবে স্ট্রাকচার্ড, সেটা তো আমি বারবারই বলে এসেছি যে নতুনদের কপালে বা ফ্রেশারদের কপালে কিন্তু একদম চরম লেভেলের আগুন জ্বলতে চলেছে। তার কারণ আমি এইভাবেই বলছি, এই টার্মটা ইউজ করে বলছি, তার কারণ লাস্ট 10 বছর পরীক্ষা হয় না। ফ্রেশার ক্যান্ডিডেটরা একটা আশা দেখছিল যে কখনো না কখনো এসএসসি হবে, বাট তারা কখনো এটা দেখেনি, সরি টু সে বলতে বাধ্য হচ্ছে, তারা কখনো এই স্বপ্নটা দেখেনি যে এরকম একটা হচপচ সিচুয়েশনের মধ্যে, এরকম একটা ড্রামাটিক সিচুয়েশনের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। এবং এই রিক্রুটমেন্ট প্রসেস, পুরো যে সিস্টেমটা চলছে, ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের নাম করে যে একটা মার্চ করে দেওয়ার প্রচেষ্টা চলছে, তার সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণভাবে যে টিচিং এক্সপিরিয়েন্স অ্যাড অন, এবং তার সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি বয়সের ছাড় থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। তাহলে একটা ফ্রেশার ক্যান্ডিডেট একই রিক্রুটমেন্টের মধ্যে বিভাজনের সিস্টেমে কেন ঢুকবে? ফ্রেশার ক্যান্ডিডেটরা কি সত্যি এটা ডিজার্ভ করে? আমার তো মনে হয় করে না। আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন যারা, প্রথমে তো আপনারা অনেকেই বলছিলেন, আমি আপনাদেরকে অনেকবারই বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেস আলাদা হওয়া কেন জরুরি। এখন বহু ক্যান্ডিডেট আমাকে টেলিগ্রামে ইমেলে কিন্তু জানাচ্ছে যে দাদা সত্যি আপনি ঠিক বলেছিলেন যে রিক্রুটমেন্ট প্রসেস আলাদা হওয়া একান্ত জরুরি। আজকে রিক্রুটমেন্ট প্রসেস যদি আলাদা হতো তাহলে এই পুরনোদের যে যোগ্য অযোগ্যদের ভিড়ে মাঝখানে ফ্রেশাররা দুই দিক থেকে পর্যদুস্ত হতো না, এদিকে যোগ্য এদিকে অযোগ্য, কারা যোগ্য কারা অযোগ্য, এই নানান বিচার এবং কোর্টে একের পর এক মামলা। এর ফলে যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেটরা। অবশ্য পুরনো যারা ওয়েটিং লিস্টে আছে তাদের প্রতি আমাদের সমবেদনা আছে, তারাও বঞ্চিত হয়েছে, বাট তার পরবর্তীতে আরো একটা বঞ্চিতকরণের যে জায়গা, একটা বঞ্চিত শ্রেণীর উদ্ভব হচ্ছে, যেটা 2016 পরবর্তী যে ফ্রেশার ক্যান্ডিডেট তারা। বলতে বাধ্য হচ্ছি আজকে হাইকোর্টে এর শুনানি রয়েছে, আমরা জানি না সেখানে কি হতে চলেছে, বাট বারংবার একই জিনিস, যেটা যে এই দুটো সিস্টেমকে এক করে দিয়ে, এই রিক্রুটমেন্টের প্রসেসটাকে ক্লাবড করে দিয়ে প্রবলেমটা যেটা তৈরি হয়েছে আলটিমেটলি ফ্রেশার ক্যান্ডিডেটদের, তারা একটা স্মুথ প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তারা একটা শান্তিপূর্ণ পরীক্ষা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে, একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাবে, পড়াশোনা করবে, তাদের কোনো মাথায় দুশ্চিন্তা থাকবে না। কিন্তু এখন প্রতিনিয়ত তাদের এই কেস, তাদের এই গেজেট, তাদের এই টিচিং এক্সপিরিয়েন্স, প্রতিনিয়ত তাদের নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই প্রশ্নের উত্তরটা কে দেবে বলতে পারেন? তো প্রথমত আজকে যে যে জিনিসগুলো নিয়ে উঠছে, তার আগে বলবো যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এবং প্লিজ ভিডিওটাতে প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন, কেননা আমি কিন্তু আপনাদের হয়েই কথা বলছি। বর্তমানে আমি আগেও আপনাদের হয়ে কথা বলতাম, আবারও কিন্তু আমি আপনাদের হয়েই কথা বলছি। ইয়েস, যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন তাদের হয়ে কথা বলছি, সঙ্গে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের হয়েও কথা বলছি। আর যে সকল শিক্ষক মহাশয়রা চাকরি হারিয়েছেন তাদের তো জায়গা আমরা যেটা দেখতে পাচ্ছি, পুনরায় পরীক্ষা দিতে হবে, বাট তাদের একটা সেপারেট সিস্টেমের মধ্যে দিয়ে যদি আজকে নিয়ে যেত, তাহলে এই গন্ডগোলের মধ্যে অন্তত ফ্রেশার ক্যান্ডিডেট গুলোকে পড়তে হতো না। এটা তারা ডিজার্ভ করে না। তো আজকে আমরা যেটা দেখব যে ভাগ্য নির্ধারণ হয়তো বা হতে পারে আজকের এই বেঞ্চের শুনানিতে, যেখানে রুল জারি করে গেজেটটাকে স্তব্ধ করার কথা বলা হচ্ছে, যেখানে ওয়েটিং লিস্টের যে ক্যান্ডিডেটরা তারা মামলা করছেন, দাবি তুলছেন যে 10 নম্বর এক্সপিরিয়েন্স কেন দেওয়া হবে। আজকে একটা নির্দিষ্ট টিচিং যে রিক্রুটমেন্ট প্রসেস, তার মধ্যে যদি 10 নম্বর স্টার্টিং লেভেলে কোনো ক্যান্ডিডেট এগিয়ে থাকে, তাহলে সমতা বজায় তা কি করে থাকবে? যেখানে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছিল যে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া যাবে না, তাহলে যদি এক্সট্রা ফ্যাসিলিটি দিতে হতো তাহলে তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা আলাদা করা একান্ত প্রয়োজন ছিল, তাই না? তো এখানে যেটা রয়েছে যে সুপ্রিম কোর্টের এজ রিল্যাক্সেশনের ছাড় ছিল, সেখানেও মডিফাই করা দরকার। এখানে তিনখানা যে সিস্টেম রয়েছে, 3টে বা 4টে সেকশন, প্রত্যেকটা সেকশনে যাতে সবাই এজ রিল্যাক্সেশন পায় সেটা দেখতে হবে, ঠিক আছে? এছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি
যে ফ্রেশার ক্যান্ডিডেটদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ফ্রেশার ক্যান্ডিডেটরা কেন এই সংরক্ষণ, কেন এই এজ রিল্যাক্সেশন, কেন এই 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স, এই সমস্ত ঝামেলাতে পড়তে চাইবে, কেন তাদের এই সমস্যার মধ্যে ফেলা হবে, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাকে কেউ দিতে পারছে না। প্রথমত যে ফ্রেশার ক্যান্ডিডেটরা তারা ডিজার্ভ করে একটা ফ্রেশ রিক্রুটমেন্টের। তাহলে ফ্রেশ রিক্রুটমেন্ট যদি হয়, কেন এক শ্রেণীর মানুষ 10 নম্বর এক্সট্রা পেয়ে এগিয়ে থাকবে, কেন এক শ্রেণীর মানুষ এজ রিল্যাক্সেশন পেয়ে এগিয়ে থাকবে? আজকে 2016 পরবর্তীতে যে যে ক্যান্ডিডেটরা আছে, প্রচুর ফ্রেশার ক্যান্ডিডেট আছে, তাদের হয়তো এজটাও চলে গেছে। আমি বলছি না 2016 ক্যান্ডিডেটদের পার্টিকুলার এজ গেছে, অনেক ক্যান্ডিডেট ছিল হয়তো তাদের এজটাও চলে গেছে। তারা দেখা যাচ্ছে 2016-তে বিএড কমপ্লিট ছিল না, তারা পরীক্ষা দিতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে তারা ভেবেছে যে আমরা বিএড কমপ্লিট করেছি, এবার পরীক্ষা দেব। তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের এজ রিল্যাক্সেশনটা কোথা থেকে আসে, বা তাদের কেন এজ রিল্যাক্সেশনটা দেওয়া হবে না? শুধু 16 ক্যান্ডিডেটরা কেন এজ রিল্যাক্সেশন পাবে? তাহলে তো স্পেসিফিক্যালি এটা বোঝাই যাচ্ছে যে 16 ক্যান্ডিডেটদেরকে বেশি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। তাহলে নতুন ক্যান্ডিডেটরা যাবেটা কোথায়? এই প্রশ্ন সবসময় আমার ছিল, কালকেও ছিল, আজও থাকবে, আগামী দিনেও থাকবে। এবং এই সমস্ত ডামাডোলের মধ্যে আমরা যদি দেখি যে ডিভিশন বেঞ্চে যদি কোনো রেজাল্ট এর না আসে, মেবি সুপ্রিম কোর্টেও এই কেসটা চলে যেতে পারে। তাই ডিসেম্বরের মধ্যে কতটা রিক্রুটমেন্ট প্রসেস সদিচ্ছার সাথে করা যাবে, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তো এখানে মোটামুটি আমার যেটা বর্তমান বক্তব্য, আজকে কেসে কি আসবে জানি না, বাট এই সমস্ত সমস্যা থেকে যদি ফ্রেশারদের মুক্তি দিতে হয়, তাহলে হয় তাদের একটা সেপারেট রিক্রুটমেন্ট প্রসেস আপনাদের করতে হবে, না হলে ওল্ড নিউ এর এই যে হচপচানি সিস্টেম, এটাকে ভাঙতে হবে। পুরনোদের যদি আলাদা পরীক্ষা নিতে চান সেটা নিতে পারেন, ফ্রেশ রিক্রুটমেন্ট তাদের করান, রি এক্সাম নয়, ফ্রেশ রিক্রুটমেন্ট, যেটা শুধু 16 ক্যান্ডিডেটরা বসতে পারবে। আর না হলে এই টোটাল সিস্টেম তুলে দিতে হবে, না কেউ এজ রিল্যাক্সেশন পাবে, না কেউ কোনো রকম ছাড় পাবে, না কেউ কোনো রকম এক স্টেপও এগিয়ে থাকবে। তার কারণ ফ্রেশ রিক্রুটমেন্ট যখন হয়, প্রত্যেকে সেখানে সমান, কাউকে আলাদাভাবে স্পেসিফিক্যালি সুবিধা দেওয়া যায় না, এটা দেওয়া উচিত নয়। আজকে অনেকে আমাকে বলবেন যে রিটেন পরীক্ষা পাশ করাটা আসল, পরবর্তী ক্ষেত্রে কি হবে দেখা যাবে, টিচাররা পাশ করবে তবে তো 10 নম্বর পাবে। আমি কেন সেটা চিন্তা করতে যাব? আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আমি রিটেন অবশ্যই পাশ করব, কিন্তু একটা ইন্টারভিউতে গিয়ে যদি আমাকে 2 বা 3 নম্বর দেওয়া হয়, আর বাদ বাকিরা যদি বেশি ফ্যাসিলিটি পেয়ে যায়, 10 নম্বর যদি কেউ এক্সট্রা সেখানে পেয়ে যায় 5 বছর বা 6 বছর চাকরি করার জন্য, তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটদের জায়গাটা কোথায় থাকবে? ফ্রেশ ক্যান্ডিডেটদের জায়গাটা কোথায় থাকবে? এমন তো হতে পারে যে 17,000 টিচার রয়েছেন আর বাদ বাকি 18,000 সিট, 17,000 সিটের মধ্যে ফ্রেশ ক্যান্ডিডেটদের যাওয়ার সুযোগ থাকতো, তাহলে সেই জায়গাটা কে দেখবে? এই ছিল মোটামুটি আমার বক্তব্য। যদি একমত হন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন। ভালো